আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। ভালোবাসা খুব সুন্দর একটি কথা। প্রেম দুটি অক্ষরের একটি সুন্দর কথা এবং অনুভূতি, যা প্রায় প্রত্যেক মানুষের জীবনেই একবার আসে। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, বা প্রেম কথাটাই ছোট অক্ষর তার দুটো। হ্যাঁ, ঠিক ধরেছেন, দুজন প্রখ্যাত শিল্পীর গাওয়া গান, যা আমরা ছোট থেকে শুনে এসেছি। প্রেম এমন একটি অনুভূতি যা অপ্রাপ্ত বয়সে কিশোর কিশোরীদের জীবনেই প্রথম আসে। ঘটে সেইখানেই বিপত্তি। তার কারণ সব প্রেম তো আর পরিণতি পায় না। বহু সিনেমায় শেষ দৃশ্যে আমরা দেখেছি নায়ক নায়িকার মৃত্যু, ছাড়াছাড়ি, মারামারি বা পাগল হয়ে যাওয়া। সহজে ভালোবাসা তো আর সবার কপালে জোটে না। কাহিনীকার ও পরিচালক তপন দত্ত তার এই দ্য রোজ ডে ছবিটিতে দেখাতে চলেছেন একটি সুন্দর মিষ্টি টিনেজ লাভ স্টোরি। সবার থেকে অনেকটা আলাদাই একটা কাহিনী। সবটাই পরিচালকের কল্পনা থেকেই তৈরি, যা বাস্তবের কারোর সাথে কোনো মিল নেই। যদি কিছু মিল পান, তাহলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আসুন আমরা এবার ছবিটি উপভোগ করি। আসতে পারি মেজগিন্নি? আরে জামাইবাবু না আপনি? আরে জামাইবাবু আসুন আসুন, বসুন বসুন। তুমি বসো। হ্যাঁ
যাক, চিনতে পেরেছো তাহলে? বাবা, আপনাকে চিনতে পারবো না? তারপর কেমন চলছে বলো? নিশ্চয়ই খুব ভালো। তোমার এত নাম ডাক। আর নাম ডাক, এই এত তো কাগজে নাম বেরিয়েছে, এত ছবি বেরিয়েছে, এখন তো সেভাবে কোনো স্বীকৃতি পাইনি। মা বাবা ছাড়া আমার জীবনে উৎসাহ দেওয়ার মতন আর সেরকম কেউ নেই। যাকগে, ছাড়ুন আমার কথা, আপনি বলুন। আর জানেন দিদি আমায় কতবার ফোন করেছে? তোমার দিদি তোমাকে ফোন করেছে, কিন্তু আমাকে একবারও ফোন করেনি। ওর এই দম্ভ আর অহংকার ওকে একদিন শেষ করে দেবে, দেখো। আরে বাবা না, দিদির ওপরটা কঠিন, মনটা নরম, পুরো নারকলের মতন, বুঝলেন? দেখবেন ও খুবই নরম এবং ভালো। তুমি সালি আধি ঘরওয়ালি, এই হয়ে আমার দুঃখ বুঝলে না, দিদি কি বুঝবে? যাকে শোনো, তুমি আমায় 20,000 টাকা ধার দিতে পারো 1 মাসের জন্য? 20,000 টাকা? কেন, কি হবে? কাশি চলে যাবেন? বসো বসো। এই নিন। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব উপকার করলে জানো। তোমার ফোন নাম্বার তো আছে আমার কাছে, আমি ফোন করে টাকাটা তোমায় ফেরত দিয়ে যাবো। হ্যাঁ, ওকে ওকে মাই ডিয়ার জামাই বাবু। আসি। আচ্ছা। কি বাবু শোনা, ব্যায়াম হলো? কি হলো কাকু, তুমি এই সময়? এনে এগুলো খেয়ে নে। এ কি কাকু, তুমি আমার জন্য এত কিছু কেন আনতে গেলে? একই করোনার প্রভাবে তোমার চাকরিটা আর নেই, তার উপরে এত পয়সা খরচ করছো। আর আমি তো শখ করে এক্সারসাইজ করি বডি ফিটনেসের জন্য। বেশি কথা না বলে যা বলছি তাই কর, এগুলো খেয়ে নে, তারপর দেখি কি করা যায়। ও কি কাকু, তুমি আবার কি করবে? শোন, আমি তোকে তোর বন্ধুদের মতো মাল্টি জিমে ভর্তি করাবো। তোকে নাচ শেখাবো, গান শেখাবো, অভিনয় শেখাবো তপন দত্ত অ্যাক্টিং ইনস্টিটিউশনে। কলকাতায় ওই একটাই ইনস্টিটিউশন যেখানে পাশ করে ফিল্মে চান্স পাওয়া যায়। এ কি কাকু, তুমি এসব কি বলছো? আমি গরিব ঘরের সাধারণ একটা ছেলে, তাকে কিনা তুমি সিনেমার হিরো বানাবে? যত সব অবাস্তব কথা। সাহেব, সাহেব আমার চোখের দিকে তাকিয়ে বলতো, তোর ইচ্ছে করে না তোর নাম ডাক প্রতিপত্তি সব হোক? তুই জানিস না তোর মধ্যে কি গুণ লুকিয়ে রয়েছে? আমি চাই তোর সমস্ত গুণের প্রতিভার বিকাশ হোক। কেন বারবার নিজেকে গরিব গরিব বলে ছোট করিস? তোর ইচ্ছে করে না তোর বাবার মুখে হাসি ফোটাতে, তোর অসহায় বাবাকে সুখী দেখতে? ইচ্ছে করে, কিন্তু উপায় কোথায়? ওরে, ইচ্ছে থাকলে সব উপায় হয়। শোন,
আমি আর 2-1 দিনের মধ্যে কলকাতায় যাব, তোকেও সঙ্গে নিয়ে যাব। তৈরি থাকিস। মানুষ না, দেবতা। মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনেরও দিন। মনে পড়ে সেই সব দিন। ভালোভাবে টেপ বাবা বুলেট। ছেলে তো নয়, যেন সত্যিই একটা বুলেট। কত গুণ, রান্না করতে পারে, সুরাপান করে রাস্তায় গড়াগড়ি যেতে পারে, বোম ভোলা হয়ে দম মেরে দিতে পারে, আবার গানও গাইতে পারে। মনে পড়ে সেই সব দিন। আরে এই বলে, আচ্ছা এটা তো হলো, তুই আর একটা গুরুদেব কিশোর কুমারের গান শোনা দেখি ভালো করে। 200 টাকা আরো লাগবে। কে? 200 টাকা? বাবা, এ যেন পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই শোন, আমার দেশের বাড়িতে একটা ছেলে আছে সাহেব, তাকে নিয়ে আসবো, সেও খুব সুন্দর ম্যাসাজ করবে। সে কথায় কথায় টাকা চায় না। চাপা, এই চাপা, আসছি। দে দে দে। এই চাপা, আজ দুপুরবেলা একটা সিনেমা দেখতে যাবি? কি সিনেমা গো বুলেট দা? মন শুধু তোমাকে চায়। ওরে সালা, বুলেট চাপাকে প্রপোজ করলো। আজ কি প্রপোজ ডে? চাপা, আবার ওর সঙ্গে তুই প্রেম করছিস? এই অনামুখটাকে তাড়াবে কিনা? দাঁড়া তো, ওর আমি হুলোগিরি না বার করে দেবো। দাঁড়া, দেখাচ্ছি মজা। দাঁড়া, ঝেঁটিয়ে যদি না তোর বীজ ছেড়ে দিতে পারি তো আমার নাম বিদিশা নয়। দাঁড়া হতো ছাড়া, তোকে দেখাচ্ছি মজা। একদম সব সময় হুলোগিরি করা। তুই পরের দিন আয়, তোকে আমি দেখাবো মজা। বেয়াদব বাদর কোথাকার। আয় একবার, আয়। বদমাস কোথাকার। যা, পাখি উড়ে গেল তো। পরের দিন ওই জমের বাচ্চাটা তোমার গা টিপতে আসুক, আমি ওকে মজাটা দেখাবো। আমার বাড়ির কাজের লোকের সঙ্গে প্রেম করা হচ্ছে না? সত্যি বাবা, যেমন মনিব তেমন চাকর হয়েছে। হ্যাঁ, আর যেমন মালকিন তার তেমন। যাকে আর বললাম না, তা বলি নিজের জীবনে তো প্রেম পীড়িত বলে কিছু নেই। আমার জীবনটা সালা শুকনো লঙ্কা হয়ে গেল। তা ওরা যদি একটু পেয়ার মহব্বত করে, তাহলে তোমার এত ফাটছে কেন বিদিশা দেবী? তুমি চুপ করবে। বুড়োটা জ্বালিয়ে মারলো। উচিত কথায় বন্ধু চটে না, উচিত কথায় বউ চটে। এই যে ম্যাডাম, একটু তাড়াতাড়ি উঠে এই জুসটুকু খেয়ে আমাকে উদ্ধার করলে আমি পরের কাজগুলোতে একটু মন দিতে পারি। আবার দুষ্টুমি শুরু করেছ? আরে তোমার গানের টিচার রিন্দিদিমণির আসার সময় হয়ে গেল তো, মহা মুশকিলে পড়া গেল তো।
কি হলো, উঠে পড়ো। ও বৌদি, এসো এসো। চাপাদি, কেন আমার স্বপ্নটা ভেঙে দিলে বলো তো? তোমার তো আর স্বপ্ন বলে কিছু নেই, একটা প্রেম মতো করলে না জীবনে। এ কি জিনু, পাশের ঘরে তোমার গানের টিচার বসে আছে আর তুমি এখনো এখানে বসে? এই জুসটা খাও, ধরো, খেয়ে তাড়াতাড়ি এসো। খাও। হ্যাঁ রে চাপা, তুই বা কিরকম? হ্যাঁ, জুসটা না খাইয়ে ওর সঙ্গে বসে বসে গল্প করছিস? তাড়াতাড়ি এসো। বেশি গল্প আড্ডা আমি পছন্দ করি না। সরি চাপাদি, আমার জন্য তুমি বকা খেলে। এখন এইসব নিয়ে আর কিছু ভাবি না, এখন তাড়াতাড়ি চলো, নইলে আবার বকা খাবে। আচ্ছা চাপাদি, ভোরের স্বপ্ন সত্যি হয় না গো? একটা দারুণ গান। চলে যাচ্ছিলাম, হেব্বি রোমান্টিক। তা তোমার এই রোমান্টিক স্বপ্নের রাজকুমারটা কে গো, আমাকে একটু বলবে? আরে দূর, তেমন যদি কাউকে দেখতে পেতাম তাহলে কি তোমাকে বলতাম না মাই ডিয়ার চাপা ডার্লিং। এই যা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। একেবারে পাগলি। আয় রে আয়, আয় খোকার আয়। আয় রে, কত বছর বাদে আবার কলকাতা এলাম রে। দাদা একটু জল হবে? এনে এনে জল খা, জল খা। খা বাবা খা, তুই খা বাবা, তুই খা, খা খা। আমা তুই খা, মা খা। হয়েছে? আমি তাহলে একটু খাই। এই না বাবা, ধন্যবাদ। আয় 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 আয়, সবাই আয় আয়। দিদি, কোনো খবর আছে? আমি গত মাসে দরখাস্ত দিয়েছিলাম তো। কি ব্যাপারে বলুন তো? আমার বোনের বিয়ে তো, তাই। বসুন, ম্যাডাম বাইরে এলেই বলে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে অপেক্ষা করছি। আয় আয় আয়, তোরা আয় আয়, যা ভেতরে যা, ভেতরে যা, যা চল চল চল, ভেতরে চল চল। মৌসুমী দিদিমণি কেমন আছো? খুব ভালো আছি মিনতে মাসি। তাই এরা কারা? মৌসুমী দিদিমণি, আমার গ্রাম থেকে এদেরকে সবাইকে নিয়ে এলাম গো। একটু রূপ দিদিমণির সঙ্গে একটু দেখা করাবো গো। একটু ভেতরে যাই? এই তোরা আয় আয় আয়। দিদিমণি আসবো? আরে মিনতে মাসি যে, অনেক দিন পর।
আয় 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 সব ভেতরে আয়। কি খবর তোমার? ভালো আছি। এই দিদিমণিকে প্রণাম কর। না না, থাক থাক, তোমরা বসো ওখানে। তা এরা কারা? দিদিমণি, এরা আমার গ্রাম থেকে এসছে। এরা খুব গরিব ঘরের ছেলে মেয়ে। তুমি একটু দেখো না দিদিমণি, তুমি না দেখলে এদের পড়াশোনাটা হবে না গো। কিন্তু মাসি। না না দিদিমণি, আমি কিছু শুনবো না। আমি অনেক কষ্ট করে আশা নিয়ে তোমার কাছে এসেছি দিদিমণি, সেই অত দূর থেকে তোমার কাছে এসেছি। তুমি একটু দেখো দিদিমণি এদের। কি নাম তোমার? দিদি, আমার নাম তন্ময় রয়। আমি গান বাজনা ও পড়াশোনা শিখতে চাই। তোমার বাবা কি করেন? বাবা নেই, বাবাকে আমি কখনো চোখেও দেখিনি। মা লোকের বাড়ি কাজ করে। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম স্বস্তিক দত্ত। দিদি, আমি পড়াশোনা করে বড় ডাক্তার হতে চাই। আমার বাবা 3 বছর ধরে নিরুদ্দেশ। আমার মা 2 বছর। থাক থাক, বুঝেছি। তোমার কি সমস্যা? দিদিমণি, ও কথা বলতে পারে না গো। ছাত্র হিসেবে খুব ভালো, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। দিদি, আমার নাম সুপর্ণা সরকার। আমি ক্লাস 8-এ পড়ি। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। মাসি সেখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসছে। আমি পড়াশোনা করতে চাই, কিছু একটা করুন দিদি। ঠিক আছে। প্রদীপ বাবু, প্রদীপ বাবু। আসছি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। ওদের ভাত খাওয়ার ব্যবস্থা করুন। যাও, তোমরা গিয়ে খাওয়া দাওয়া করে নাও। আমি দেখছি তোমাদের জন্য কি করা যায়। আসলে স্যার একটু কলকাতার বাইরে আছেন, ফোনেও পাচ্ছি না। আমি খুব চেষ্টা করব এই অসহায় বাচ্চাগুলোর জন্য কিছু করার। তোমার খুব ভালো হোক দিদিমণি। তুমি সব সময় আমাদের সঙ্গে আছো বলেই তো সেই অত দূর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে তোমার কাছে বারে বারে ছুটে ছুটে আসি, বলো। ঠিক আছে মাসি, আজ আমি উঠি, আমার একটা জরুরি মিটিং আছে। আচ্ছা দিদিমণি, আচ্ছা। আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেশে আসছি। আচ্ছা গো। ম্যাডাম, ওর ব্যাপারটা চেকটা ইস্যু করে দিন। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। আমি তোমার খাতায় নোটেশনগুলো লিখে দিলাম, খুব ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু। ঠিক আছে ম্যাম। খুব মিষ্টি তোমার গানের গলা। যদি ভালো করে গানটা গাইতে পারো, সিনেমায় প্লেব্যাক করতে পারবে কিন্তু তুমি। আজকাল কিন্তু ট্যালেন্টের কোনো দামই নেই। চাকরি পেতে গেলে মোটা টাকা যেমন ঘুষ দিতে হয়, তেমনি তুমি যদি সিনেমায় গান গাইতে চাও কিংবা অ্যাওয়ার্ড পেতে চাও, তোমাকে কিন্তু মোটা টাকার ঘুষ দিতে হবে। প্রকৃত শিল্পীদের দাম নেই। তোমায় কি বলবো, আমার নিজের বোন, তুমি নাম শুনেছো, মেঘমিতা মিত্র, খুব বড় ডান্সার। ওর কিন্তু রোজ ছবি বেরোয় কাগজে, কিন্তু কি লাভ হচ্ছে বলো? প্রকৃত শিল্পীদের আজকালকার দিনে কোনো দামই নেই। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। কোন একটা স্টেশনের পাগলি ভিকিরি হঠাৎ রাতারাতি নেট দুনিয়ায় মোবাইলে ভাইরাল হয়ে মুম্বাই চলে গেল। ঠিক বলেছ। এই তো একটা বাদামোলা এই কয়েকদিন আগে এইসব করে মুম্বাই চলে গেল। এবার তাকে নিয়ে নেট দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ শুধু ব্যবসা করে যাচ্ছে। আমরা কোন জগতে বাস করছি বলো তো? এদের ভবিষ্যৎ কি হবে? মা, যেটা হবে না
ভালোই হবে। করোনা যখন আমাদের কিছু করতে পারেনি, আর কিছুতেই কিছু হবে না। প্রভু যেন তাই করেন। আছে গুন 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 গুঞ্জে আমার। আরে রূপ দিদি, এতদিন পরে এসো এসো। কেমন আছো? জিনিয়া কোথায়, ঘরে আছে? ও তো মোবাইলে রিল বানাচ্ছে, ফেসবুকে আপলোড করবে বলে। তাই নাকি? হ্যাঁ, তুমি চলো, আমি তোমার জন্য একটু চা বানিয়ে আনি। চা নয় রে, যদি ঠান্ডা থাকে তাহলে দে। আচ্ছা চলো, এসো এসো। দিদি। ওমা রূপ, হঠাৎ তুই এতদিন বাদে? কোথায় ছিলি এতদিন? একটু বাইরে ছিলাম রে, একটা জরুরি কাজে। ও, জিনিয়া কোথায় রে? কোথায় আবার, ঘরে। পড়াশোনায় তো মন নেই, সব সময় মোবাইল নিয়ে বসে আছে। আয় আয় আয়, বসবি, আয় 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 আয়, বস। কতদিন বাদে এলি বলতো? হ্যাঁ রে, অনেক দিন বাদে। এই নাও। কি গো, শরীর ঠান্ডা হলো? না আরেক গ্লাস দেবো? না রে, আর লাগবে না, হয়েছে। চাপাটা খুব ভালো মেয়ে, বল। আজ থেকে তো দেখছি না ওকে। ভালো মেয়ে, সবই ঠিকই আছে, লোকজন খুব ভালোবাসে, কিন্তু টিভি সিরিয়ালের দিকে যা মন হয়েছে না, তোকে কি বলবো। হাই মাসিমণি। আরে সুইটহার্ট মাসিমণি, কেমন আছো? চলছে রে, তোর খবর কি? খালি নতুন নতুন রিলস বানাচ্ছিস আর ফেসবুকে আপলোড করছিস, বল। হ্যাঁ, এই 2 বছর ধরে স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়ে এইগুলোই তো সব করতে শিখিয়েছে। ও আর কি করবে বল, সমস্ত বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের একই অবস্থা, সব সময় ফোনেই মগ্ন। আহা মা, এত বকাবকি করো না তো, প্রভু কিন্তু দুঃখ পাবে। আর প্রভু কিন্তু বাচ্চাদের বকা মারা পছন্দ করে না। আচ্ছা তোমরা গল্প করো, আমি যাই, টাটা। মেয়েটাকে ওর বাবা আদর দিয়ে দিয়ে না একদম মাথায় তুলে দিয়েছে, একটু শাসন করতে দেয় না। বাবা বলতে মনে পড়লো, জামাইবাবুকে দেখছি না তো। দেখবি কোথায়, সে তো দেশের বাড়িতে গিয়ে ফোন টোন বন্ধ করে ওই আদিবাসীদের সঙ্গে সমাজ সেবা করছে, নয়তো আদিবাসী মেয়ের গান শুনে বেড়াচ্ছে। তুই যাই বলিস দিদি, আদিবাসীদের গান শুনতে সত্যিই দারুণ লাগে। পলাশ ফুল, মৌহার বন, মনটা কেমন যেন উদাস হয়ে যায় রে। হ্যাঁ বলো। হ্যালো, জিনিয়া কোথায়? ওর ফোন সুইচ অফ কেন? ও তো স্কুলের জন্য তৈরি হচ্ছে। কি দরকার আমাকে বলো। তোমাকে বললে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে আমি জিনিয়াকে খোঁজ করতাম। এই কথাগুলো বলতে তোমার একটু লজ্জা করছে না? না, তোমার তো সারা জীবনের ওই গোটা কত গরিব বাচ্চা আর আজে বাজে মেয়ে ছেলেদের নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজ আছে? ওই সবই তোমার কাজ। এটা নাকি তোমার সমাজ সেবা? ছি, ভণ্ডামিরা শেষ নেই। দেখো, সবকিছু কিন্তু একটা সীমা আছে, এটা বলে দিলাম। এই শোনো, ডোন্ট ইন্টারফেয়ার ইনটু মাই পার্সোনাল লাইফ, আই ডোন্ট লাইক ইট। আমি তোমার ব্যক্তিগত জীবনে ঢুকতেও চাই না, বুঝেছো? আমাকে আমার বাবা যা গয়না দিয়ে গেছে না, তা দিয়েই আমার সারা জীবন থাক, আর কিছু বললাম না। গয়না? ওই অহংকারী একদিন তোমার অলংকার নষ্ট করবে, দেখো। তুমি একটা কথা শুনে রাখো, টাকা থাকলে কুকুরের লেজেতে টাকা বেঁধে দিলে শেষ জীবনে দেখবে দোকান বাজার সেই করে দিচ্ছে, কাউকে দরকার হবে না। আর শোনো, আমি যদি তোমাকে টাকা না দিতাম, তোমার এই যে সমাজ সেবা এসব এতদিনে তো লাটে উঠে যেত। তোমার টাকা আর তুমি যে বিলাসবহুল ফ্ল্যাটে শীত গ্রীষ্ম বর্ষা এসি চালিয়ে ভসভস করে ঘুমোচ্ছ, সেই ফ্ল্যাটটা আমার নিজের টাকায় কেনা, আমার শ্বশুরের থেকে যৌতুক নেওয়া না, মনে রেখো। কি, তোমার এত বড় সাহস? তুমি আমার বাবা তুলে কথা বলো? ঠিক আছে, তুমি এসো, তুমি এসো, আজকে আমি দেখাবো তোমার একদিন কি আমার একদিন। এসো। কে দেখে তোর মুখ? বাড়ি ফিরবো না আজ। ও মা, তুমি কি আমার কাছে আরেকবার ফিরে আসতে পারো না?
কেন এইভাবে বাবা আর আমাকে ছেড়ে চলে গেলে না ফেরার দেশে? বলো না মা। ও মা, 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 কি রে সাহেব, ঘুমিয়ে পড়েছিস বাবা? তোর খুব কষ্ট তাই না? তোদের ছেড়ে আমি যে ভালো নেই রে, একদম ভালো নেই রে। মা, তুমি এসেছো? মা, তুমি আর আমাকে ফেলে যাবে না তো মা? প্লিজ যেও না। আমি তো তোদের কাছেই ছিলাম রে। মারণ রোগ করোনা আমাকে যে এত দূরে নিয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। তুই ঘুমিয়ে পড় বাবা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। হুম। সাহেব, এই সাহেব, আরে তোর এখনো ঘুম ভাঙলো না? হ্যাঁ, অনলাইনে লেখাপড়া, ঘরে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমার ছেলে বড় হয়ে গেল। হ্যাঁ, বাপ রে বাপ, আমার যদি এই সুযোগটা থাকতো ঘরে বসে বসে, তাহলে আমার এই রাত জেগে ডিউটিটা করতে হতো না। আরে এই সাহেব, এই ওঠ ওফ, ওঠ ওঠ। বাবা এত চেঁচামেচি করছো কেন? আরে বাবা, আর কত ঘুমোবি তুই? একটু বৃদ্ধ বাপের কথা ভাব, এখন তো তুই বড় হয়েছিস। জানো বাবা, কাল রাতে না আবার মা এসেছিল আমার স্বপ্নে। সাহেব, যে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কখনো ফিরে আসে না রে। আমি তোর দুঃখ যন্ত্রণা সবকিছু বুঝি রে, তাই বলছিলাম তুই বাবা সবসময় কাজ নিয়েই থাক। হ্যাঁ বাবা, থাকবো তো, কাজ নিয়েই থাকবো। আর আমি তাই ভেবেছি আজ বিকেলবেলা একটা সিনেমার অডিশন দিতে যাব। আমি অ্যাক্টর হব। বাবা, তোকে একটা কথা বলি, এই নাচ গান অভিনয় এটা তোর জন্য নয় বাবা। কেন বাবা, তুমি এরকম বলছো কেন? আমি কি অপরাধ করেছি? শুধু দরিদ্র পরিবারে আমার জন্ম বলে তাই? না না, ধনী দরিদ্র বলে কোনো কথা নয় বাবা। তুই অপরাধ করিসনি, তোর যন্ত্রণা আমি বুঝি। অপরাধ করেছি আমি, আর এই তোর মা। তুই অপরাধ করিসনি বাবা, অপরাধ করিসনি তুই। হ্যাঁ দিদি, বল কি খবর? আর খবর, কোনো খবর নেই জানিস। নিজের সংসারের খেয়াল নেই, অন্যের সংসারের খেয়াল রেখে উনি সমাজ সেবা করছেন। কি বলবো বলতো, আজ 7 দিন বাড়ি আসেনি। তা তুই একটা জামাইবাবুকে ফোন কর না। ফোন করিনি, ফোনের সুইচ অফ রেখে উনি কোথায় গিয়ে বসে আছেন কে জানে বাবা। ঠিক আছে শোন, এত চিন্তা করিস না, আমি কোনো খবর পেলেই। থাম তো, তোর জামাইবাবুর কোনো খবর পেতে গেলে না তোকে ওই সমুদ্রের নিচে ডুবুরি হয়ে নামতে হবে। ও যে কি জিনিস তুই জানিস না তো, আমি ওকে হাড়ে হাড়ে চিনি, বুঝলি? বুঝলাম দিদি, এখন রাখি, প্র্যাকটিস শুরু করবো তো। তোর তো প্র্যাকটিস আছে, আমার কি আছে বলতো? সত্যি বলছি, আমার জীবনটা না একেবারে হেল করে দিয়েছে ওই লোকটা। যা ফোন
ফোনটা তো কেটে গেছে। ফোনটা কাটেনি মা, মাসিমণি তোমার প্রতিদিন ওই কথাগুলো শুনতে শুনতে বোর হয়ে গেছে, তাই ফোনটা কেটে দিয়েছে। তুই চুপ করবি? যার জন্য করি চুরি সেই বলে চোর। কোথায় তোর বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আর তুই কি বলবি আমার কপালটাই খারাপ, তাই তো? হে প্রভু, তুমিই দেখো আমি কোন জগতে বাস করছি। এই সংসার থেকে তুমি আমাকে শান্তি দাও, এই জমির বাচ্চাদের হাত থেকে আমাকে রেহাই দাও প্রভু। কিরে রূপ, হঠাৎ কিরে, কি ব্যাপার? না রে, তেমন কিছু না, এখান দিয়ে যাচ্ছিলাম তাই মনে হলো তোর সাথে একটু দেখা করে যাই। তোদের এনজিও কেমন চলছে? জামাইবাবু বর্দি কেমন আছে রে? আর বলিস না, জামাইবাবুর এনজিও আর একদিকে দিদিকে সামলানো, আমার যে কি যাচ্ছে সে আমিই জানি। তোর নাচের জগৎ নিয়ে তুই ভালোই আছিস জানিস, আজ দিল্লি কাল মুম্বাই। কেন তোর হিংসা হচ্ছে বুঝি? ছোট বোন আমার। না রে, হিংসে নয়, তোকে নিয়ে আমার খুব গর্ব হয় জানিস। আমি সবাইকে তোর কথা বলি, আমার মেজদি বড় ডান্সার। ও বুঝলাম বুঝলাম। হ্যাঁ রে, দিদি এখনো জামাইবাবুর সাথে ঝগড়া করে? আর বলিস না, দুজনেই যেন মাঝে মাঝে বাচ্চা হয়ে যায়। একদিন এমন কাণ্ড করেছে না যে তুই শুনলে অবাক হয়ে যাবি। বল বল শুনি, নিশ্চয়ই কোনো গরিবের উপকার করেছে। হ্যাঁ, খানিকটা সেরকমই। হ্যালো জামাইবাবু, আপনি কোথায়? শোনো, আমার সব বলা আছে, কোনো চিন্তা করো না। তুমি শুধু ঠান্ডা মাথায় ব্যাপারটা ট্যাকেল করে নাও। জামাইবাবু, আমার খুব ভয় করছে, দিদি জানতে পারলে বিরাট অশান্তি করবে। ডিয়ার সিস্টার ইন ল, জীবনে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে, তাই বলে থেমে থাকলে চলবে? শোনো, আমি সমস্ত জিনিসটা ওপর থেকে দেখছি, তুমি একদম চিন্তা করো না। শুধু দেখে নাও জিনিয়া কোথায় আছে, যদি প্রয়োজন হয় তাহলে ওকে একটা ফোন করে দিও। ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি জিনিয়া কোথায় আছে। হ্যালো জিনিয়া, তুই কোথায়? আমি তো পার্লারে আছি মাসিমণি। আর হ্যাঁ, সকালে বাবা ফোন করেছিল, ফোন করে বলে তোমার সাথে নাকি দেখা করতে। ঠিক তুমি কোথায় আছো গো? আমি আছি এই সাউথ 24 পরগনার কৃষ্ণমোহন স্টেশনে, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে। মাসিমণি, আমরা কি আজকে লোকাল ট্রেনে করে কোথাও যাব? হ্যাঁ, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা জি। আরে লোকাল ট্রেনে চলা তো একটা আলাদাই একটা মজা, খুব মজা হবে না? ওমা, তুমি এখানে একা একা কি করছো মা? রাস্তায় একা একা ঘুরতে নেই, রাস্তায় দুষ্টু লোকেরা ঘোরে। আপনারা কে কাকু? আমাকে এভাবে ডিস্টার্ব করছেন কেন? কাকু? ওরে সুলতান, এ কি বলে রে? আমরা নাকি ওর বাপের ভাই। ধরো ধরো ধরো, তোর মজা দেখাচ্ছি। এই ধর 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 ধর। এই দাঁড়া বলছি। ছেড়ে দাও আমাকে, কেন নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছেড়ে দাও আমাকে। এই চুপ, একদম চুপ। ছটপট করে কোনো লাভ নেই কুকুমুনি, একটু অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই নাবা,
চল নিয়ে চল। নিয়ে আয়। এই বসা ওকে, বসা। আমাকে কেন নিয়ে এসো তোমরা এখানে? আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বাড়ি তো তুমি যাবে, কিন্তু তার আগে তুমি তোমার মাকে একটু ফোন করে জানিয়ে দাও যে কাকুরা আমাকে এখানে ধরে এনেছে, কাকুদের 10 লাখ টাকা পাঠিয়ে দাও, নইলে কাকুরা যে আমাকে ছাড়ছে না। এটা গোল। আরে দাঁড়াও দাঁড়াও, এত ছটপট করছো কেন? যাবে বাড়ি যাবে, বাড়ি যাবে। এই নাও জিনিয়া, ফোন করো। করব না আমি ফোন, কিছুতেই না। তোমার খিদে পেয়েছে? রসগোল্লা খাবে? খাও রসগোল্লা খাও। তাহলে এটা খাবে, খুব মজা পাবে। কিছু চাই না আমার, বাড়ি যাব আমি। বেশি কথা বলো না, পুরো বিদেশে পাচার করে দেব, কেউ জানতে পারবে না। ওই ও দুটোকে নিয়ে আয় তো, এটাকে একটু দেখাই। নিয়ে আসছি। যে এসে গেছে। দেখেছো, এরা কাল সকালে সব পাচার হয়ে যাবে। এরপর এই পুচকি আর এই বোবা স্টেশনে বসে ভিক্ষে করবে। আমাদের ছেড়ে দাও না কাকু, আমরা খুব গরিব ঘরের ছেলে, আমরা পড়াশোনা করি। চুপ শালা, বেশি বাড়াবাড়ি করবি তো গলায় পা তুলে মাটিতে গিলে দেবো একদম। চুপ সারা হাবা গো বা ইন্টারন্যাশনাল। আমার ফোনটা দাও কাকু, আমি মাকে ফোন করি। ফোনটা ধরো, কোনো রকম চালাকি কিন্তু করবে না। নাও ফোন করো। মাকে বলো যে তুমি আমাদের সাথে আছো। কোনো ভয় নেই মা। হ্যালো মা। হ্যাঁ কিরে, কিরে কখন থেকে তোকে ফোন করছি, তুই ফোনটা তুলছিস না কেন? বিদেশা দেবী, আপনি আমাকে চিনবেন না, যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। যদি মেয়েকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরাতে চান। কি আপনি, কি আপনি বলুন, কি বলতে চাইছেন বলুন। আমি কে জেনে সেটা আপনার খুব একটা লাভ হবে না, আপনি আপনার মেয়ের সঙ্গে কথা বলুন। মাকে বলো 2 ঘন্টার মধ্যে যেন শিবকালীর মন্দিরে 10 লাখ টাকা পাঠিয়ে দেয়। মা ঠিক আছে, ঠিক আছে, তুই চিন্তা করিস না বা। যা করো তাড়াতাড়ি করো প্লিজ। প্লিজ কান্নাকাটি বন্ধ কর, আমি দেখছি, বললাম তো দেখছি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি। হ্যাঁ দিদি বল। রূপ, রূপ বিরাট সর্বনাশ হয়ে গেছে রে। কি বলছিস কি দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, সময় খুব কম, কোথাকার কোন গুন্ডারা জিনিয়াকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। 2 ঘন্টার মধ্যে ওদের কাছে ঠিক আছে দিদি, তুই ফোনটা রাখ, আমি তোর বাড়িতে এক্ষুনি আসছি। ঠিক আছে।
আচ্ছা গুরু, অনেকক্ষণ তো হয়ে গেল, বেটার মা তো এখন টাকা পাঠালো না। কোনো ফোন টোনও তো এলো না দেখলাম। ফোন করতে হবে না, ওই দেখো মা লক্ষ্মী স্বয়ং এসে হাজির। জিনিয়াকে তাহলে আপনারাই কিডন্যাপ করেছেন? হ্যাঁ গো দিদিমণি, সবই ওপরওয়ালার আদেশ যে। তা এই ওপরওয়ালাটাকে জানতে পারি? নিশ্চয়ই জানতে পারবে, আগে টাকাটা দিন, বাড়ি যাবার সময় সব জানতে পারবেন। এ নিন। ওরে বাচ্চাটাকে ছেড়ে দে, শিশু নারায়ণ। চল, 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 চল। ঘরের মেয়ে, ঘরে। চল। গুরু, রাতে তাহলে আজ পার্টি হচ্ছে তো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় হবে পার্টি। বলিস কি রে, এ তো পুরো সিনেমার গল্পকে হার মানিয়ে দেবে। ঠিক তাই, দিদির নামে একটা বৃদ্ধাশ্রম করবে বলে জামাইবাবু গুন্ডা ভাড়া করে তাদের টাকা দিয়ে মেয়েকে কিডন্যাপ করিয়েছে। আমাদের গ্রেট জামাইবাবু। এই চল, আজ দেরি হয়ে গেল, আসি। হ্যাঁ, কাল ফোন করবো তোকে। আরে সোমনাথ, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? ও, ওই মণ্ডল পাড়ায় ওই রাখাল কবিরাজির থেকে ওষুধ আনতে। অনেক দিনই তো ওষুধ খাচ্ছিস, কিন্তু তাও তো কথা বলতে পারছিস না। কি আর করবি বল, যাদের কেউ নেই তাদের তো ভগবানের ওপরই ভরসা রাখতে হবে। আমাদের কপালে কি আছে কে জানে। যাই হোক, তুই আর দেরি করিস না, যা গিয়ে তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আয়। তুই এখনো সেই ছোটবেলার মতোই রয়ে গেলি না। আর সেই ছোটবেলার হনুমান এখন বড় হয়ে গিয়ে বীর হনুমান হয়ে গেছে। আমি তো তোকে ছোটবেলায় হনুমান বলেই ডাকতাম। আচ্ছা, তুই তো আমাদের কলকাতা থেকে পড়াশোনাটা করতে পারিস, কেন এত দূরে আছিস বলতো? তো কোথায় গিয়ে থাকবো? তোদের ফ্ল্যাটে? হ্যাঁ, বাপি তো তোকে ভালোই বাসে, তাতে ফ্ল্যাটে থাকতে প্রবলেমটা কোথায় তোর? ও, শুধু বাপিই ভালোবাসে, তুই ভালোবাসিস না? তাহলে চোখটা একটু বন্ধ কর। কেন চোখ বন্ধ করব কেন? যা বলছে কর না। আচ্ছা বেশ, করলাম। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
হ্যালো, রজত রায় স্পিকিং। গলাটা চিনতে পারেন রজত বাবু? না, ঠিক চিনতে পারছি না। সে কি মশাই, আমাকেই ভুলে গেলেন? সেবারে কতগুলো টাকা। কেন মশাই, আপনি কি আমার 15 বছরের পুরনো বউ যে আপনার গলা চিনতে না পেরে বড় অপরাধ করে ফেলেছি? শুনুন, মেলা বাজে না বকে আমার সময় নষ্ট না করে বলুন কি বলবেন। আই এম ভেরি বিজি। দাদা রাগ করবেন না, আমার নাম অনিমেষ দত্ত, আমি একজন গীতিকার। অনিমেষ? চিনতে পারবো না কেন? কি বল, ও আবার এই সময় ফোন করলো কেন? আমি এখন আসানসোলে আছি, কলকাতায় গিয়ে অবশ্যই আপনার সঙ্গে দেখা করব। অনেকগুলো ভালো ভালো গান লিখেছি দাদা, গিয়ে আপনাকে দেখাবো। বেশ বেশ অনিমেষ, এসে অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে, শোনো এখন রাখছি, আমি ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে দাদা, আমার কথা একটু মনে রাখবেন। বাবা স্বয়ং মাতা মেরি। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? মন্দির প্রভুকে একটু ডাকবো, তার উপায় নেই। আরে বাবা, আমার অপরাধটা কি বলবে তো? এ কোথাকার পাওনাদার? আসানসোলে। পাওনাদার কেন হবে? দেখো, তুমি যতই সমাজ সেবা করো, আমার চোখে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। মাই নেম ইজ বিদিশা রয়। সে আর বলে দিতে হবে না, আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝি। এই নিন দাদা বাবু, একটু চা খান, গায়ে একটু শক্তি পাবেন। ওরে চাঁপা, তুই খুব ভালো মেয়ে, তোর একটা খুব ভালো বিয়ে দেব, 8-10টা ছেলে মেয়ে হোক। মরণ, আজকালকার দিনে 8-10টা ছেলে মেয়ে হবে না? তুমি কি গো? আর হ্যাঁ রে চাপা, তোর খুব আনন্দ হচ্ছে না? খুব মনে পুলক জেগেছে না? দাদা বাবুর মুখেতে এই 1 কাপ চা ধরে দিয়ে কালকে একদম দূর করে দেবো হতচ্ছাড়ি। ঠিক আছে, ঠিক। চাপা, তুই এখন যা, বড়দের কথা হচ্ছে তো। বলে না তো কে ফোন করেছিল? বলতে আর দিচ্ছ কোথায়? ওর নাম অনিমেষ দত্ত, খুব ভালো গীতিকার। ও চাইছে ওর কয়েকটা গান কোনো ভালো পরিচালককে দিতে। ও মা, এটা তো খুব ভালো খবর গো, খুব ভালো খবর। ও বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। তুমি বলছো এ কথা? হ্যাঁ, আমি বলছি। শোনো শোনো, তোমায় কি করতে হবে, ওই যে অনিমেষ বাবু আছেন না, তাকে একদিন আমাদের ফ্ল্যাটে ডাকো। হ্যাঁ, ডাকতে হবে তো। ডেকে অনিমেষ বাবুর গানগুলো তুমি নেবে, নিয়ে কোনো পরিচালককে গিয়ে বলবে ওনার এই যে গানগুলো, ওই গানগুলো গাইবে আমাদের মেয়ে জিনিয়া। বুঝেছো সমাজসেবী দাদা? বুঝেছি দিদি। হ্যাঁ ঠিক আছে। এ শালা কি বুদ্ধিমানি! সত্যি আমার এক এক সময় খুব গর্ববোধ হয়, আমার একজন এমন বুদ্ধিমতী বউ আছে। কি সাহেব বাবু, এত গম্ভীরভাবে দাঁড়িয়ে কি ভাবছেন? ও কিছু না। তা তুই চলে এলি যে? কাকু এসেছে বুঝি? হ্যাঁ, বাপি ওই লোধাশুড়িতে একটা কাজ করতে গেল আর আমাকে বলল, জিনিয়া শোনা, তুমি ততক্ষণ সাহেব বাবুর সাথে একটু প্রেম করো, এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। বড়দের নামে মিথ্যা কথা বলতে নেই জিনিয়া, আর কাকু এরকম বলতেই পারে না। আচ্ছা বাবা, সরি, আমার ভুল, আর বলবো না রে। তবে বাপি কিন্তু সেদিন আমাকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞেস করেছিল? বলতে পারি, আগে চল না একটু ঘুরে আসি, কতদিন ঘুরতে যাই না, মনটা খুব চাইছে রে, চল না। বেশ চলো, না গেলে তো তুই আমায় ছাড়বি না। সারাক্ষণ স্বপ্ন ডানা মেলে উড়ে যাই, ছন্দ ছাড়া দক্ষিণ হাওয়ায় তোকে নিয়ে আমি ভাসতে চাই, ভাসতে চাই, ভাসতে চাই। এই বঞ্জার কুন্তকে
তোমার জন্য আর বৌদির কাছে আর মিথ্যা কথা বলতে পারবো না। ও, আর তুমি যখন ওই কানা বুলেটের সাথে সিনেমা দেখতে যাও, আর তোমার হয়ে তো আমি কত কত মিথ্যে কথা বলি মাকে। সে তো আমি একটু টাইম পাস করার জন্য বুলেটদের সাথে ঘুরতে যাই। সে কলকাতায় থাকলে তুমি সাহেববাবুর সাথে সিনেমা দেখতে গেলে মানা করেছি আমি? কি আর করব বলো, মন খালি চায় এই কলকাতার ধুলো ধোয়া ছেড়ে সবুজের দেশে সাহেবের কাছে চলে যায়। সামনে তোমার ফাইনাল পরীক্ষা, সেটা তুমি ভুলে গেছো? আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারো, তোমার বাড়ির সকলের সম্মান থাকবে ভেবে দেখেছো একবার? তোমার বাড়ির সবাই কত উচ্চ শিক্ষিত। তোমার বাবা, মা, 2 মাসি, সবিতা পিসি, পিসে মশাই, এরা সবাই জানতে চাইবে না জিনিয়া কেমন রেজাল্ট করেছে? ঠিক আছে, তুমি মা কেউ যখন পছন্দ করছো না আমার দেশের বাড়ি যাওয়া, আমি যাব না, ভাববও না কারোর কথা। তুমি ভুল বুঝছো জিনিয়া দিদি। আমার মনে হচ্ছে কোনোভাবে বৌদি তোমার আর সাহেববাবুর ভালোবাসার কথাটা জানতে পেরেছে, ওই জন্যই তোমাকে দেশের বাড়ি যেতে বারণ করেছে। তো কি ভালোবাসা কি পাপ? না না, পাপ না, কিন্তু কি বলতো, সবার সাথে সব ঠিক মেলে না, আর সেটা তোমার বোঝা উচিত। ও, ওরা গরিব বলে? ওদের 3-4টে গাড়ি নেই বলে? নাকি ওদের ব্যাংক ভর্তি টাকা নেই বলে? নাকি ওরা কলকাতার মানুষের মতো নিত্য নতুন সাজ পোশাক পরতে পারে না বলে? কোনটা একটু বলবে আমায়? আমি বলছি তুমি সব ঠিক বলছো, আমি বলছি না তুমি ভুল, কিন্তু মানে বৌদি তোমার সাথে সাহেবদার মেলামেশা করাটা ঠিক পছন্দ করছেন না। আসলে একটা আশ্রিত ছেলের সাথে তুমি মেলামেশা করো, সেটা উনি পছন্দ করছেন না, আর এটাই ওনার শেষ কথা। ঠিক আছে, আমিও কথা দিলাম, যতদিন পর্যন্ত না মা চাইছে আমি ওই বাড়িতে যাই, আমি যাব না। আমি বৌদিকে বলে ঠিক একটা ব্যবস্থা করব আমার জিনিয়া দিদির জন্য। থ্যাংক ইউ চাপা ডার্লিং। হ্যালো জিনিয়া, কোথায় আছিস রে? কেমন আছিস? অনেক দিন তোর খবর পাচ্ছি না, তাই বাবার কাছ থেকে ফোনটা নিয়ে তোকে ফোন করলাম। আসলে মা আমার আর তোর সম্পর্কের কথাটা না জেনে ফেলেছে কোনোভাবে, তাই আর কোনো বিশেষ কাজ ছাড়া বের হতেই দেয় না। কি বলছিস তুই? আর তো কয়েকদিন পরেই দোল, তুই না এলে ভাল লাগে বল? সে তো আমিও যেতে চাই, তোকে খুব করে রং মাখাবো, কিন্তু বাবাও তো বাড়িতে নেই। আশা করি বাবা চলে আসবে, আর বাবা এলেই আমার আর কোনো টেনশন নেই। তাহলে কাকু কোথায় গেছে রে? দেশের বাড়িতেও তো আসেনি। এই তুই একটা কিছু কর না প্লিজ, তোকে কিন্তু দোলে আসতেই হবে। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি আমার বাড়ির চাপা ডার্লিং এর সাহায্য নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করছি, মা কিছুতেই বুঝতে পারবে না। ঠিক আছে, এখন রাখছি, লাভ ইউ জানু। সাহেব, তুমি আমার সাথে কেন কথা বলছো না? আমি তোমাকে খুব ভালোবাসি, আই মিস ইউ জানু। তুমি আমার সাথে কেন কথা বলছো না? আমি তোমাকে খুব ভালোবাসি, আই মিস ইউ জানু, আই মিস ইউ। চুপ কর, চুপ কর মা, একটু চুপ কর। প্রভু, আমার মেয়েটাকে একটু দেখো প্রভু, ও কবে সেরে উঠবে? আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। এই জুসটুকু খেয়ে নাও না জিনিয়া দিদি, দেখো সব ঠিক হয়ে যাবে, মন শক্ত করো। আসুন ডক্টর, আসুন আসুন। আসুন হ্যাঁ। আসুন আসুন ডক্টর, আসুন আসুন, বসুন বসুন।
একটু জিভটা দেখাও তো জিনিয়া, একটু বড় করো মা। ভয়ের কোনো কারণ নেই তো? যদি সেরকম মনে করেন তাহলে হসপিটালাইজ করে দিই। না না, আমি ওষুধ লিখে দিলাম, এনে খাওয়ান, আজ রাত থেকেই ও ভালো হয়ে যাবে। হ্যাঁ ডক্টর, আপনার কথায় আমি অনেকটা শান্তি পেলাম। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, ওর মনে যেন কোনো আঘাত না লাগে। আমি তো ছোটবেলা থেকেই ওকে দেখছি, খুব আদুরে আর খুব ভালো মেয়ে আপনাদের। ঠিকই বলেছেন ডক্টর, ও আমাদের খুব আদরের মেয়ে। জানেন, আমাদের প্রথম সন্তান এক পুত্র সন্তান। আজ থেকে বছর 20 আগে একটা রোড অ্যাক্সিডেন্ট ও আমাদের ছেড়ে চলে যায়। ও যদি বেঁচে থাকতো তাহলে জিনিয়ার থেকে 2-2.5 বছরের বড় হতো। সন্তান বাবা মায়ের বুক থেকে চলে যাওয়া সত্যি খুব কষ্টের। এনিওয়ে, আজ আমি তাহলে উঠি, কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ ডক্টর। জিনিয়া, এটা খেয়ে নে তো মা, আমি তো জানি তোর কিছু হয়নি। না ধর। তুই সাহেবকে ভালোবাসিস? খুব ভালোবাসি। তাহলে এই মিথ্যে অসুখের নাটকটা করলি কেন? আমাকে বাড়ি ফিরিয়ে আনার জন্যে? তুমি কি করে জানলে এটা মিথ্যে নাটক? ওরে, আমি যে তোর বাবা। শোন, চাপা আমাকে ফোন করে বলল ডাক্তারকে নিয়ে আসতে। তোর যদি সত্যিই শরীর খারাপ হতো তাহলে তোর মাই সব ব্যবস্থা করতো। আচ্ছা বাবা, কাল তো দোল, আমাকে দেশের বাড়ি নিয়ে যাবে? নিশ্চয় নিয়ে যাবো। শোন, কলকাতা থেকে অনেক আত্মীয় স্বজন যাবে, তুই চল, সবার সঙ্গে তোরও দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা। বাবালি বাবালি, খেয়ে দেখে। কি রে? সরি বাবা, সরি। কটা বাজে? এত দেরি করলি কেন? আরে কালকে রাতে আসতে অনেক লেট হয়ে গেল, তাই সকালে উঠতে একটু লেট হয়ে গেল, এই আর কি। যাচ্ছি কোথায় সেটা তো বল। আচ্ছা ঠিক আছে, সব বলছি। একটা দারুণ জায়গায় নিয়ে যাব, আগে টোটোয় ওঠ। চল। আয়। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আয় না। বলবি কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় যাচ্ছে কে জানে।
কি এত বিড়বিড় করে বলছিস ঠাকুরকে, যাতে আমাকে তাড়াতাড়ি কাছে পেয়ে যাস? শুধু তোমার কথা ভাবলে হবে? আমি ঠাকুরের কাছে চাইলাম যাতে আমার সবচেয়ে প্রিয় মানুষদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। বুঝলাম। আচ্ছা কাকু কোথায় রে? কাকুকে তো দেখলাম না। আর বলিস না, সকালবেলা চাপাতি ফোন করলো, মার একটু বিপিটা বেড়েছে, তাই বাবা চলে গেছে। মাসিমুনি বাড়িতে নেই, সকালবেলা ফ্লাইটে উনি ব্যাঙ্গালোরে গেল কি একটা কাজ। ভালো লাগে না রে। কোথায় ভাবলাম দোলের দিন সবাই একটু মজা করব। যাকে ছাড়, সবিতা পিসি, পিসিমশাই, বোন এসেছে। তুই এখনো সেই বাচ্চা চিনিয়াই রয়ে গেলি। বাচ্চা নয় রে, বাচ্চা নয়, চৌবাচ্চা। হ্যাঁ, তোর মনে আছে ছোটবেলায় তুই আমার কান মলে দিতিস, আর আমি বাড়িতে গিয়ে বাপের কাছে নালিশ করতাম। হ্যাঁ, সেই ছোট্টবেলাকার মতন কি আমি আর কান মুলে দেবো? না না বাবা, তুই একটু বদলাসনি, সারাক্ষণ বয়ে মন। বউটাকে তো ভুলেই গেছিস। হ্যাঁ, সেই একটা ভালো চাকরি বাকরি তো পেতে হবে, নইলে আমাকে ওই শাশুড়ি মা ওই জামাই আদর করবে। এমনি তো সাহেব নো এন্ট্রি বোর্ডটা লাগানোই রয়েছে, তার উপরে যদি দেখে আমি বেকার, কোনো চাকরি বাকরি পাইনি, ব্যাস তাহলে আমাদের লাভ স্টোরির এখানেই দি এন্ড। এত চিন্তা কেন করছিস? জাস্ট চিল, বাপি আছে তো, সব সামলে নেবে। এই দেখ শোন, কাকু না অনেক হেল্প করেছে, আমি না চাইতেও আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে পড়াশোনা করাচ্ছে। আমি আর এখন কাকুর সাহায্য চাই না, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা সেলফ রেসপেক্ট তো আছে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার চলো আমরাও গিয়ে একটু রং খেলি। সেই কবে থেকে অপেক্ষা করে আছি দিনটার জন্য। হ্যাঁ সেই, আমিও তো আমার রাধাকে কখন থেকে রং মাখাবো সেই ভাবছি। চল। জিনিয়া ছাড়, আমায় ভালো লাগছে না আমার, পারলে আমায় ভুলে যা, আর কয়েকটা দিন বাকি। কি হয়েছে তোর সাহেব? একটু পরিষ্কার করে বলবি আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোকে ভুলে থাকতে পারবো না। থাকতে তোকে হবেই। এখন থেকে তুই আমাকে আর বিরক্ত করবি না, আমার কিছু ভালো লাগছে না। তুই প্লিজ চলে যা এখান থেকে, আমি কাউকে সহ্য করতে পারছি না। জাস্ট শাট আপ, ডোন্ট ক্রস ইওর লিমিট। তুই কাকে কি বলছিস? তুই আমাকে মেজাজ দেখানোর সাহস পাস কোথা থেকে? আমার বাবা তোদের এখানে দয়া করে থাকতে দিয়েছে, আমাদের এই দেশের বাড়িতে, নইলে তোরা বাবা আর ছেলে এতদিন কোনো রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে থাকতিস। জিনিয়া, তুই কাকে কি বলছিস জানিস? ও কেন তোকে কিছু বলেনি এতদিন? আজ থেকে 2 বছর আগে বালক সংঘের মাঠে ও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। সেই সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। ওর বাবা আমাকে ফোন করে। রজত, রজত তুই কোথায় রে? এই শোন, সাহেব ফুটবল খেলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তুই একটু তাড়াতাড়ি আয়, তুই একটু তাড়াতাড়ি আয়, আমার ভীষণ ভয় করছি রে রজত। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আচ্ছা কাকু, আমার এই কঠিন রোগের জন্য তুমি আর কত কষ্ট করবে বলো তো?
এর জন্য আর কত টাকাই বা খরচ করবে? আমি তো এমনিতেই মরে যাব, কি লাভ এসব করে? শোন, এই রোগ সময় মতো চিকিৎসা করলে সেরে যায়, আর তোর তো চিকিৎসা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানিস, এই রোগের সব থেকে বড় ওষুধ হচ্ছে মনের জোর। আমি জানি তোর মনের জোর রয়েছে, তুই সেরে যাবি। তবে একটা কথা তোকে বলি বাবা, ঘুণাক্ষরেও জিনিয়াকে এসব ব্যাপারে কিছু বলবি না। তোমায় কথা দিলাম কাকু, আমি এসব কথা ওকে জানাবো না। জীবন থাকতে আমি ওকে কিচ্ছু বলবো না। জানিস, ও তোকে কিছু বলেনি, খালি আমাকে কথা দিয়েছিল বলে, যাতে তুই কোনো রকম দুঃখ না পাস। ও হ্যাঁ ডক্টর সরকার বলুন। রজতবাবু, আপনার জন্য একটা খবর আছে। কি কি খবর ডক্টর? আপনার সাহেবের পেট সিটি স্ক্যানের রিপোর্ট আজ আমার হাতে এসেছে। হ্যাঁ, কি রিপোর্টে কি বলছে? সাহেবকে বলবেন সে এখন সম্পূর্ণ সুস্থ, ক্যান্সার মুক্ত। ঠিক আছে? কি বলছেন ডক্টর? আমার সাহেব সম্পূর্ণ সুস্থ? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। সাহেব সাহেব তুই সম্পূর্ণ সেরে গেছিস রে। এই দেখ, আমার জিনিয়ার ভালোবাসাই তোকে সুস্থ করে তুললো। আয় বাবা, আয় আয় বাবা, তোরা আমার বুকে আয়। জানিস, একটু আগে ডক্টর সরকার ফোন করেছিলেন। আচ্ছা, বললেন সাহেব আজ সম্পূর্ণ সুস্থ। রজত, তোকে আমি যে কি বলবো, না না, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো সাহস আমার নেই। তবে রজত, আমি এটুকু বলবো, তোর মতো বন্ধু যেন সবাই একটা করে পায়। এমন কথা বলিস না। আরে বাবা, জিনিয়া যেমন আমার মেয়ে, সাহেবও তো আমার ছেলেরই মতো। আর তুই আমার কবেকার বন্ধু বলতো? তুই কতবার মিনতে মাসি সেজে আমার অফিস থেকে টাকা নিয়ে এসেছিস নিজের ছেলের জন্যে। তবে যেভাবে তুই আমাকে যেটুকু বলেছিস করতে, আমি সেইটুকুই করেছি। তবে হ্যাঁ, তোর ছোট শালী রূপলেখা কিন্তু খুব স্মার্ট, খুব কাজের মেয়ে। ও আছে বলেই কলকাতার অফিস আর ওর দিদিকে ট্যাকেল করছে। ওর দিদি তো ভাবে আমি একটা গুড ফর নাথিং। তুই যে কি কি করতে পারিস সে তো ছোটবেলা থেকেই দেখলাম। এই গ্রামের স্কুলে একসাথে পড়ার সময় থেকেই আজ এই বুড়ো বয়স পর্যন্ত দেখছি সারা জীবন তুই মানুষের উপকারই করে গেলি, কোনো চিন্তা ভাবনা না করে এবং সৎভাবে। এমনকি এত বছর ধরে তুই আমাকে পৈতৃক বাড়িতে থাকতে দিয়েছিস। যদি কোনোদিনও বৌঠানের সঙ্গে দেখা হয়, কি করবি? আমার বউয়ের কাছে আমার নামে ক্যারেক্টার সার্টিফিকেট দিবি? শোন, তুই বাড়ি যা, আমি একটু বৃদ্ধাশ্রমের কাজ দেখে আসি। ও, বৌঠানের নামে যেটা করেছিস আমাদের এই গঙ্গার পাশে? হ্যাঁ বন্ধু, তুই ভাব, শালির সঙ্গে গটাপ করে নিজের মেয়েকে মিথ্যে কিডন্যাপ করিয়ে বউয়ের কাছ থেকে টাকা নিয়ে বৃদ্ধাশ্রম তৈরি করা। বাবা, সে যে কি ঝক্কি! তবে জানিস, সত্যি কথা, আমার খুব খারাপ লাগে যখন দেখি আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে দেখে না, তারা রাস্তায় ঘুরে ঘুরে কখনো বাসে ট্রামে চাপা পড়ছে। আর আমার না কষ্টে বুকটা ফেটে ওঠে। তবে একটা কথা আমি তোমাকে বলে দিলাম, এই বৃদ্ধাশ্রমে অসহায় মা বাবাদের পাশে কিন্তু আমি সব সময় থাকবো, তোর পাশে থাকবো। তুই কিন্তু আপত্তি করতে পারবি না। ওরে, ঈশ্বর চাইলে তাই হবে, আমি না বলার কি। চলি। রজত, তুইও তো আমার কাছে ঈশ্বরের মতো। হ্যাঁ রজত, তুই আমার কাছে ঈশ্বরের মতো। সবিতা, সময় মতো তিনজন চলে আসিস, কিন্তু দেরি করিস না। অনুষ্ঠানটা কি সেটা তো আগে বলো। আরে সব বলবো, এলে সব জানতে পারবি।
আচ্ছা বৌদি জিনিয়া ওরা থাকবে তো? অনেকদিন পর দেখা হবে বলো দাদা। আচ্ছা শোন, দীপঙ্করকে দে তো, ভালোভাবে বলে দি। এই নাও ফোনটা ধরো। হ্যাঁ দাও। দাদা প্রণাম নেবেন। আচ্ছা শোনো, আগামী মঙ্গলবার সন্ধ্যে 7টার মধ্যে তোমরা 3 জন অবশ্যই চলে আসবে, দেরি করবে না। নিশ্চয়ই যাব দাদা, নিশ্চয়ই যাব, এ তো আমাদের কাছে আদেশ। ঠিক আছে, রাখছি গো। হ্যাঁ। নমস্কার। আজ আমার জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তার কারণ আমার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে আমার এই সুন্দরী শালী রূপলেখার সাহায্যে। স্বপ্নটা এই যে আমি অনেক দিন থেকে ভাবতাম একটি বৃদ্ধাশ্রম তৈরি করব, বিশেষ করে সেই সব বাবা মায়ের জন্য যাদের সন্তানরা তাদের পুরনো আসবাবের মতো বোঝা মনে করে। তাদের জন্য আজ আমি এটি করতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং এই বিশেষ দিনে আপনারা আমার সঙ্গে আছেন, এখানে এসেছেন, আমি অত্যন্ত আহ্লাদিত। আমি অনুরোধ করব রূপলেখাকে কিছু কথা বলার জন্য। আমি ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু একজনকে দেখেছি। তিনি আমার জামাইবাবু। আমার কাছে উনি ঈশ্বরের মতো। আর তার কারণ, মানুষ যে কোনো অভাব, বিপদে পড়ে, আপদে পড়ে যখনই যে মানুষ ওনার কাছে গেছেন, উনি তাকে উপকার করেছেন। আমার এই পিতৃতুল্য জামাইবাবুকে পেয়ে আমি সত্যি খুব কৃতজ্ঞ। আরে পার্থ, আয় আয়, খুব খুশি হয়েছি তুই এসেছিস। আরে তুই ডাকলে আমি না এসে থাকতে পারি? বৌঠান কোথায়? বৌঠান তিনি এখন মেকআপ করছেন। তবে বৌঠান না থাকলে কি হবে, হাফ বৌঠান আছে, এই যে আমার সুন্দরী শালিকা রূপলেখা, চিনিস তো ওকে? আপনি আসুন, বসুন। আপনি কেমন আছেন? ভালো তো? আরে এই তো দীপঙ্কর, সবিতা, কি ব্যাপার, তো দেরি হলো কেন? আরে আর বলো না দাদা, এই তো সাজুগুজু করতে করতে তোমাদের জামাই দেরি করে ফেললো। শোনো, দীপঙ্কর হলে গিয়ে শিল্পী মানুষ, ভালো গান করে, ভালো আবৃত্তি করে, সে একটু সাজুগুজু করতে পারবে না? একটা আবৃত্তি না শুনে ছাড়ছি না কিন্তু আজকে দীপঙ্কর বাবু। ঠিক আছে, শোনাবো, তবে একটু ছোট্ট করে। বেশ বেশ, তাই হোক। তাহলে করছি। আমি কবিগুরুর একটা কবিতা শোনাচ্ছি। মুক্ত বাতায়ন প্রান্তে জনশূন্য ঘরে বসে থাকি নিস্তব্ধ প্রহরে। বাহিরে শ্যামল ছন্দে উঠে গান, ধরণীর প্রাণের আহ্বান। অমৃতের উৎস হতে চিত্ত মোর ছুটে যায় দিগন্তের নীলিম আলোতে। কার পারে পাঠাইবে স্তুতি, ব্যগ্র এই মনের আকুতি। অমূল্যের মূল্য দিতে ফিরে যে খুঁজিয়া বাণী রূপ করে থাকে চুপ, বলে আমি আনন্দিত। ছন্দ যায় থামে, বলে ধন্য আমি। আপনার আবৃত্তি শুনে আমার খুব ভালো লাগলো, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। আরে সবিতা দি, কেমন আছেন? খুব ভালো আছি। তুমি তো খুব ভালো কাজ করছো, দাদার মুখে শুনলাম। ওই আর কি। তবে দাদা কিন্তু খুব ভালো আবৃত্তি করেন। ধন্যবাদ ধন্যবাদ। আসলে কোনো সুন্দরীর মুখে প্রশংসা শুনতে বড়ই ভালো লাগে। তাও যদি সে অবিবাহিতা হয়, তাহলে তো বলার কিছুই নেই। এখন যে ছেলেটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, তার নাচ একদিন পৃথিবী বিখ্যাত হবে বলে আমার বিশ্বাস, এবং তার নাচ আপনাদেরও মন জয় করবে। ছেলেটির নাম সাহেব। শুধু নামে নয়, রূপে গুণে সে সত্যিই একজন সাহেব। আমার গ্রামের বাড়ি ঝাড়গ্রাম থেকে একটি বিশেষ কারণে তাকে আমি নিয়ে এসেছি। সাহেব, কাম হিয়ার।
সত্যি জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতন মানুষ আমি কি গুড ফর নাথিং? একদম না, একদম নয়। তুমি হচ্ছে মানুষের মতন মানুষ, যাকে নিয়ে আমি গর্ব করতে পারি। আরে বাবা রে বাবা, ধন্যবাদ। জীবনে প্রথমবার ধন্যবাদ বিদিশা দেবী। শোনো, ইনি হচ্ছেন প্রখ্যাত চিত্র পরিচালক তপন দত্ত, আমার ছোট ভাইয়ের মতো। আসুন আসুন। আরে ওনাকে আর কে না চেনে? আরে ওনাকে কে না চেনে? আমি ওনার সব ছবি দেখেছি, সব একেবারে সুপার। এবং উনি কলকাতার একমাত্র ডিরেক্টর যিনি নিজের ছাত্রছাত্রীদের অভিনয় শিখিয়ে নিজের ছবিতে সুযোগ করে দেয়। জানো তো, উনি বলেছেন আমাদের ওনার পরের ছবিতে আমাদের মেয়েকে উনি হিরোইন করবেন। ও, হ্যাঁ। তাহলে তো একবার হিরোইনকে দেখতেই হয়। এই নিন আপনার হিরোইন। আচ্ছা, আপনার সঙ্গে আলাপ করে দিই। ওই যে বসে আছেন উনি পার্থবাবু। আচ্ছা, তো আমার অনেক দিনকার বন্ধু, পুলিশে চাকরি করে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ গো, আজকে শুনলাম যে চাপার বিয়ে, তো কার সঙ্গে বিয়ে? মহারানী কই? আসবে আসবে। আচ্ছা, আমি একটুখানি আসি। হ্যাঁ, আপনারা কথা বলুন। আচ্ছা আচ্ছা। বলছে কি নে, হ্যাঁ, চাপার সঙ্গে যার বিয়ে হচ্ছে তাকে দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। ওমা তাই? অনিমেষ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে লজ্জার কি আছে? এসো। শোনো, এ হচ্ছে অনিমেষ, নাম করা গীতিকার এবং একজন সফল ব্যবসায়ী। বাহ, হ্যাঁ দেখো, হ্যাঁ আমাদের চাপার সঙ্গে কিন্তু ওনাকে বেশ ভালো মানাবে। আর তোমার মেয়ের পাশে আর একজনকে কেমন মানাবে দেখো তো। কে গো? আচ্ছা, এদিকে আয়। কে কেমন লাগছে যুগলে? ও তো অসুস্থ ছিল। কেমন আছো তুমি? আমি এখন সম্পূর্ণ সুস্থ কাকিমা, আর এটা কাকু আছে বলেই সম্ভব হয়েছে। কাকিমা কি দেখছিস না কেমন পটে গেছে? কাকিমা কি রে বাবা, মা বল। যাক, আমি তাহলে নায়ক নায়িকা একসাথেই পেয়ে গেলাম। এ ছবি হিট করবেই। এই ছবির নাম কি তপন বাবু? আজকের দিনটা কি জানেন? রোজ ডে। আপনাদের অনুমতি পেলে আজকের দিনে আমি আমার সুন্দরী স্ত্রীকে কিছু উপহার দিতে চাই। এই লাল গোলাপটা দাও না, আমায় দাও না। এটা তো আমার দেওয়ার কথা। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমি কি গোলাপ দিতে পারি? এটা কে রে? রোজ ডেতে আবার প্রশ্ন করছে। আরে দে। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। এবার দীপঙ্কর বাবু উঠে আসুন। আপনি আমার বোন সবিতাকে একটা গোলাপ দিন। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বলছি কারুর কাছে হাফ গোলাপ আছে? কেন? আমার শালিকে একটা দিত। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। আজ তোমাদের অভিনয়ের পরীক্ষা নেব। আমি অ্যাকশন বললে সাহেব তুমি জিনিয়াকে এই গোলাপটা দিয়ে বলবে হ্যাপি রোজ ডে, ঠিক আছে? অ্যাকশন। হ্যাপি রোজ ডে জিনিয়া। থ্যাংক ইউ। তুই আছিস কল্পনায়, তোকে নিয়ে গল্প যত লিখেছি মনের খাতায়। স্বপ্ন ঘিরে তুই আছিস কল্পনায়।